আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমরা সবাই ভালো আছি। তো আজ বাড়িতে চলে যাব সেই আশুলিয়া বাইপেলে। সেজন্য মদনপুর বাস স্ট্যান্ড হতে দোয়েল পরিবহনে 50 টাকা টিকিট দিয়ে গুলিস্তানের উদ্দেশ্যে বাসে চড়লাম। বাসও ছেড়ে দিছে। এখান থেকে দুইটা বাস যায়, এক হচ্ছে দোয়েল পরিবহন আর একটা স্বদেশ পরিবহন। দুইটার সার্ভিসই মোটামুটি অনেক ভালো। তারা রাস্তায় কোনো যাত্রী ওঠায় না, শুধু যারা নামবে তাদেরকে গন্তব্যস্থলে শুধু নামায় দেওয়া হয়। এখান থেকে গুলিস্তান যাইতে সময় লাগে সর্বোচ্চ 20 থেকে 22 মিনিট সময়। ওরা হানি ফ্লাইওভারের উপর দিয়ে সোজা চলে যায় গুলিস্তান। তো দেখছেন খুব দ্রুততার সহিত গাড়িটা চলছে। যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা অনেক বয়স্ক, বোঝা যাচ্ছে যে অনেক অভিজ্ঞ ড্রাইভার। তো এই যে অলরেডি আমরা মদনপুর থেকে কাশপুর ব্রিজে উঠতেছি। একসময় কাশপুর ব্রিজে প্রচণ্ড জ্যাম থাকতো। এখন এই ব্রিজ এবং রাস্তা প্রশস্ত হওয়ায় নতুন করে ব্রিজ করাতে আর কোনো জ্যামের বালাই নাই। খুব সুন্দরভাবে এবং সহজভাবে খুব দ্রুততার সহিত এই কাশপুর ব্রিজটা পার হওয়া যায়। কাশপুর ব্রিজটা আমাদের এই গাড়িতে পার হইতে সময় লাগছে 2 মিনিট 57 সেকেন্ড। তো এই গাড়িটা মোটামুটি ভালো সার্ভিস দেয়। আমি বেশিরভাগ আসার সময় স্বদেশে আসি, আর যাওয়ার সময় দোয়েল পরিবহন পাই আর স্বদেশ পরিবহন পাই। যেটাই আগে পাই সেটাতেই উঠি। আজকে বাস স্ট্যান্ডে আসার পরে আমি স্বদেশও পাইছি, এবং এই যে আমরা সাইনবোর্ড পার হচ্ছি, দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড পার হয়ে যাচ্ছি। এখানে আবার আমাদের বাইপেলের কিছু বাস আছে, ঠিকানা, মৌমিতা, এগুলা দিয়েও আমরা যাইতে পারি, কিন্তু আমরা এখান থেকে গুলিস্তান যাই। আমরা এই মুহূর্তে হানি ফ্লাইওভারে উঠতেছি। হানি ফ্লাইওভার পার হইতে সময় লাগে 5 মিনিট 58 সেকেন্ড। হানি ফ্লাইওভারের এখান থেকে যদি জ্যাম জট না থাকে তাহলে সময় লাগে 5 মিনিট 58 সেকেন্ড। জ্যাম সাধারণত পাওয়া যায় রাত্রিবেলায়। আমি একবার না দুইবার জ্যামে পড়ছিলাম। এই জ্যামেতে আমার সময় লাগছে প্রায় 1 ঘন্টা 56 মিনিটের মতো, আর একবার সময় লাগছিল 1 ঘন্টা 17 মিনিটের মতো হানি ফ্লাইওভার পার হয়ে গুলিস্তান যাওয়ার জন্য। মূলত জ্যামটা লাগার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি লেন ভাগ করা থাকতো তাহলে এই জ্যামটা লাগতো না। ওই যে মৌমিতা, ঠিকানা, ওরা যেই লেনে যায় ওই লেন থেকেই আমরা আবার হাতের ডাইনে চলে যাই, কিন্তু ওরা সম্পূর্ণ রাস্তাটা ব্লক করার কারণে আমাদের ডাইনের রাস্তাটাও ব্লক হয়ে যায়, যার কারণে যাইতে পারি না। তো ফ্লাইওভার হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে, খুব দ্রুততার সহিত পার হওয়া যায়। এবং গাড়ির গতিও মোটামুটি 40-50-60-এর ভিতরেই থাকে। নির্দিষ্ট জায়গায় ঠিকানা দেওয়া আছে, নির্দিষ্ট জায়গায়। তো আমরা হানি ফ্লাইওভার পার হয়ে এখন এই যে গুলিস্তানের কাছাকাছি এইখানে জুতার ঝুড়ি নিয়ে যে জুতা বিক্রি করে সেই জায়গা, এইটা পার হওয়ার পরেই আমরা গুলিস্তান গোল চত্বর, সেখানে চলে যাব।
যে গুলিস্তান শপিং কমপ্লেক্স, যেটা এখনও নির্মাণাধীন আছে। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, এখানে নতুন টাকা বিক্রি করা হয়। এখানে ঈদের সময় প্রচণ্ড ভিড় লাগে নতুন টাকা নেওয়ার জন্য। তো যাই হোক, অবশেষে আমরা গুলিস্তান স্টেডিয়ামের অপোজিটে এসে পৌঁছাইলাম। আমাদের নিয়ত ছিল এই গাড়িতে আমরা 0 পয়েন্ট যাব, তো 0 পয়েন্ট যেতে পারি নাই, আমাদের এইখানেই নামতে হবে। তো নেমে গেলাম। ওইখান থেকে হাঁটতে 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 আমরা প্রেস ক্লাবে চলে আসলাম। এই যে প্রেস ক্লাব, সচিবালয়ের অপোজিটেই প্রেস ক্লাব, এবং এটা হচ্ছে সচিবালয় মেট্রো রেলের পয়েন্ট। এই যে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি, এখান থেকে টিকিট করতে হবে। টিকিট নিয়ে তারপরে আমরা মেট্রো রেলে উঠবো। সামনে আমার মেজো শ্যালক আছে এবং বাইরেও আছে। যাই হোক বন্ধুরা, আমরা প্রবেশ করতেছি এই যে মেট্রো রেলের। এখানে সমস্ত ভাড়ার তালিকা দেওয়া আছে। এটা দেখলেই বুঝতে পারবেন আপনি কোথায় যাবেন, সেই নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে। বিশাল এক বড় ফ্যান দিয়ে দিয়েছে, ফ্যানের বাতাসও প্রচুর। তো টিকিট নেওয়া শেষ হয়ে গেছে। টিকিট নিতে সর্বোচ্চ সময় লেগেছে আমাদের 5 মিনিটের মতো। এখন আমরা চলন্ত সিঁড়িতে উঠলাম। চলন্ত সিঁড়িতে উপর দিকে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে মেট্রো রেলের টিকিট। আমি যাব উত্তরা সিটিতে। আমার মেজো শ্যালক এবং আমার বাইরা, তারা নামবে আগারগাঁয়ে। তাদের ভাড়া নিছে ওইখান থেকে, প্রেস ক্লাব থেকে 40 টাকা করে, এবং আমারটা নিচে 90 টাকা। তো চলে আসলাম মেট্রো রেলের যেখানে থামবে, সেই মেট্রো রেলের গেটের এইখানে। আমি এই প্রথম মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা অর্জন করতেছি। আমরা দাঁড়ানোর কিছুক্ষণ পরেই উত্তর থেকে একটা মেট্রো রেল ছেড়ে এখানে আইসা থামলো এবং এখানে যাত্রী নামাইলো। যাত্রী নামাইয়া আবার কিছু যাত্রী হয়তো উঠছে। তো ওঠার পরে আবার এই মেট্রো রেলটি চলে যাবে এখন মতিঝিলের উদ্দেশ্যে। এখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল যাচ্ছে, কিন্তু আরও কাজ করতেছে। এটা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে, এবং অদূর ভবিষ্যতে এটা নারায়ণগঞ্জ যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা দাঁড়ানোর পরে ঠিক 4 মিনিট 40 সেকেন্ডের মাথায় আমাদের মেট্রো রেল এই যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আমরা মেট্রো রেলে দেখতে পারলাম প্রচণ্ড ভিড় আছে সবকটা বগিতেই। লোকজনের চাপ বেশি। তো ভিউয়ার্স, আসলে মেট্রো রেলে অতিরিক্ত যাত্রী থাকার কারণে আর আমার দাঁড়ানোর পজিশনটা ছিল মেট্রো রেলের ঠিক মাঝখানে, যার কারণে আর ভিডিও দিতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো মেট্রো রেলের যাত্রার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি আমার উত্তরে নামলাম এবং অনেক যাত্রী এখানে নামছে, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, মেট্রো রেলে যাত্রা শেষ করে বাড়িতে আসার পরে ওইখান থেকে পরদিন আবার একটু আমি আমার বাসার পাশেই ছোটোখাটো একটা বাগান করি, সেই বাগানে আসলাম। এসে কিছু কাঁচা আম পাড়লাম। যেই গরম পড়ছে, এই গরমে কাঁচা আম দিয়ে ডাউল পাক করলে সেই স্বাদ লাগে। তাই কিছু আম পাড়ার উদ্দেশ্যে আসলাম। আর এই যে আমার ছোট্ট যে গাছটা, এখন বর্তমানে
মুকুল আসতেছে। এটা 12 মাসি গাছ। অন্যান্য গাছের আম বড় হয়ে গেছে, কিন্তু আমার এটা কেবলমাত্র মুকুল আসতেছে, দেখতেই পাচ্ছেন। আল্লাহর রহমতে গত বছরও আম মোটামুটি ভালোই পারছি। এই বছর আশা করি আল্লাহর রহমতে এবারও ভালো পারবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো। আর এখানে আমার একটা ছোট পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছেও পেয়ারা আসছে, এই যে দেখতেই পাচ্ছেন। গাছটা ছোট, আসলে এটা কোনো কলমের গাছ না, এটা চারার গাছ, কিন্তু এত তাড়াতাড়ি ফল আসবে সব উপরওয়ালার ইচ্ছা, আমি যে ভাবতেও পারি নাই। আর প্রচণ্ড গরম ভিউয়ার্স, মানে তাপমাত্রা এতই বেশি, সেটা আপনারাও জানেন যে কী পরিমাণ তাপমাত্রা। তো সেইখানে আসলাম। গাছগাছালি কিছু ভালোই আছে, কিন্তু চতুর্পাশ বন্ধ থাকার কারণে এখানে বাতাস ঢুকতে পারে না। মাঝে মধ্যে হালকা হালকা একটু বাতাস পাই, এছাড়া প্রচণ্ড গরম। তবে আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ তাআলা এই রমজান মাসে খুব সুন্দরভাবে রোজাগুলা পালন করার তৌফিক দিয়েছেন। আর এই যে ভিউয়ার্স, এই গাছটা আমি বুঝতেছি না এটা কি পাম গাছ না সুপারি গাছ। এটার ভিতরে শুধু বাদি আসতেছে আর নষ্ট হচ্ছে। আর এখানে গত 2 বছর আগে লাগানো আমার একটা আমরুজ গাছ, এই বছর আল্লাহর রহমতে ফলন আসছে, আমরুজ ধরছে অলরেডি। এখান থেকে প্রায় 12-14টা আমরুজ পারছি, এবং আরও কিছু ফুল আসছে, এগুলো এখনো বড় হয় নাই। এই যে দেখতেই পাচ্ছেন আমরুজ। আর এখানে পাখির উপদ্রব একটু বেশি, পাখি আমরুজ খেয়ে ফেলে। আর এখানে আমার একটা কলা গাছ আছে, সেই কলা গাছের কলা ছড়ি ধরে নামছে এবং কলার থোর আসছে। তো এবার আজকে থোরটাকে কাটতে হবে, সেই প্রিপারেশন নিয়ে কলা গাছে ওঠার চেষ্টা করতেছি। এবং কলা গাছগুলো এত বড় যে আমার কলা থোর পাড়তে অনেক কষ্ট হবে, এটা বুঝতেছি, কিন্তু পরবর্তীতে কলা কীভাবে পারবো সেটাই চিন্তা করতেছি। আর গাছটা একবারে মাঝখানে, চতুর্পাশে আরও গাছ আছে। কলা ধরার পরে কলার গাছ কাটতে হয় সেটা আমি জানি, কিন্তু এটা একবারে মাঝখানে পড়ছে, সেটা নিয়ে টেনশন আছি। ওই যে দেখতে পাচ্ছেন, আশা করি এখানে কলার থোর এবং কলার আছে। কলার থোরটা আমার আরও 4-5 দিন আগেই পারার দরকার ছিল, যেটা আমি ওঠার পরে বুঝলাম যে থোর আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আর কলার যে থোরের যে ফুলগুলো, সেই ফুলগুলো নষ্ট হতে যাচ্ছে। তো দেখেন, মানে এখানে আমার পাশে আমড়া গাছ আছে, এবার আমরাও আসছে আল্লাহর রহমতে, কিন্তু কলা গাছের কারণে কতটুকু পরিমাণ আমরা থাকবে তা জানি না। এই প্রথমেই আমড়া গাছে আমরা আসলো। তো এরকম একটা পরিস্থিতি, আমি দেয়ালের উপরে দাঁড়াইলাম, কিন্তু তারপরেও কলা গাছের থোরটাকে অনেক কষ্টে হাতে নিতে পারি। অনেক চেষ্টার পরে দেখি কোনোভাবেই হচ্ছে না, তখন আবার আরেকটা সামনে যে ছোট কলা গাছ ছিল তার উপরে পায়ের ভর রেখে তারপরে কলার থোরটাকে পারার চেষ্টা করতেছি। আসলে কলা গাছ একটু পিছলা টাইপের হয়, সেটা ভালো আপনারা জানেন। এই যে দেখেন, একেই তো প্রচণ্ড গরম, তার ভিতরে আবার এটাও একটা পরিশ্রম, ভালো পরিশ্রমের কাজ। আসলে আমি চাকু টাকু কোনো কিছুই নেই, আমি হাতের সাহায্যে পারার চেষ্টা করতেছি। তো যাই হোক, অবশেষে পারতে পারলাম। দেখতে পাচ্ছেন আমার হাতেই কলার থোরটা নাকি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব সুস্বাদু লাগে। আমি অবশ্য একবার হয়তো খাইছি, আমার মনে পড়তেছে না। তো
তো যাই হোক, নিজের গাছের কলার থোর, এই গাছটাও অটোমেটিক উঠছে। এখানে আমরা কোনো কলার গাছ লাগাই নেই, কিন্তু এটা কী কলা এখনও জানি না, হয়তো সম্ভবত বিচি কলা হইতে পারে, আমি যেটা মনে করি। কারণ এর আগে আমার বাগানের একবারে কর্নারে কিছু বিচি কলার গাছ হয়েছিল, সেখান থেকেও বিচি কলা খাইছি, কিন্তু এত পরিমাণে বিচি ছিল যা মাংস খুবই কম, বিচির পরিমাণ বেশি ছিল, যার কারণে সব কয়টা গাছ আমি কাইটে ফেলাইছি। তো এখন এই কলার একটা পাকার পরে বোঝা যাবে যে কি অবস্থা, এই কলার জাত কি জাত হবে। তো ভিউয়ার্স, গরমের কারণে আমাদের গাছগুলো সব কুঁকড়ে যাচ্ছে। এই যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন, আসলে আমরা বিকালেও আসতে পারি না, সেই জন্যই সমস্যা। তো এই যে দেখেন কলার থোরটা মোটামুটি বেশ, তারপর আল্লাহর রহমতে অনেক বড়ই আছে। এবং আমার সমস্ত শরীর ঘেমে গেছে। এখন কিছু আম পাড়ছি, সেই আমগুলা কুড়াইতে হবে, আমগুলা কুড়াইয়া তারপরে এখান থেকে চলে যাব। এত গরমে আর থাকতে ভালো লাগতেছে না। তো ভিডিও দেখার মাঝখানে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার নতুন চ্যানেল। আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি চ্যানেলটাকে নিয়ে সামনে অগ্রসর হতে চাই। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। আজ চলে যাচ্ছি, কিন্তু একেবারে যাচ্ছি না, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই অপেক্ষাতেই, সেই আশা ব্যক্ত রেখে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।